This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছে। সবটাই করা হচ্ছে ভোটের কথা মাথায় রেখে, বিহার ভোটের কথা মাথায় রেখে জাতীয় জনগণনা করতে চাইছে বিজেপি। দেখুন, জাতীয় জনগণনা নিয়ে সবথেকে বেশি লোকসভাতে কারা আমরা অবশ্যই সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো, তবে শুভ আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম যে ৩:৩৫ নাগাদ অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল এবং তার পরপরই ছবিটা পুরোপুরি পাল্টে গেল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলো। এখন দেখার যে ভেতরে কি হয়, কারণ ইতিমধ্যে লিটন হালদার তার ফোন সিজ করে নেওয়া হয়েছে। তাহলে অনুব্রত মণ্ডল যেখান থেকে মূলত ফোনটা গিয়েছে বলে অভিযোগ, সেই ফোনটাকে সিজ করা হয়, কি ব্যবস্থা নেওয়া সেদিকে আমাদের নজর থাকছে। শুভজিৎ, চিকিৎসকের তরফ থেকে যে সার্টিফিকেট জমা দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলের তরফ থেকে, তাতে লেখা ছিল 5 দিনের বেড রেস্ট। আজকে শেষ দিন, সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম বেলা 11টায় ছবিটা আস্তে আস্তে পাল্টে যায়। তন্ময় যে কথা বলছিল যে দুপুরের পর থেকে এসডিপিও চত্বরে পুলিশ ফোর্স মোতায়েন করা শুরু হয়, যে ছবি আমরা দেখেছিলাম প্রথম দুদিন অর্থাৎ গত শনিবার এবং রবিবার। সোমবার থেকে কিন্তু গতকাল পর্যন্ত বা আজকে সকাল পর্যন্ত এই ছবি ছিল না। ঠিক তারপরেই 3:30 নাগাদ অনুব্রত মণ্ডল হাজিরা দেয় সাধারণ একটি গাড়িতে করে এসে, যে গাড়িতে আমরা অনুব্রত মণ্ডলকে দেখতে অভ্যস্ত সেই গাড়ি নিয়ে তিনি আসেননি, তিনি সাধারণ একটি গাড়িতে করে আসেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং 3:35 নাগাদ এসডিপি অফিসে ঢোকেন অনুব্রত মণ্ডল। অনেকটাই সময় পেরিয়ে গেছে, আধ ঘন্টা সময় পেরিয়ে গেছে। সূত্র কি বলছে তন্ময়, ভেতরে কি কি জিনিস জিজ্ঞাসা করা হচ্ছে? তন্ময় শুনতে পাচ্ছ? তন্ময় শোনা যাচ্ছে? তন্ময়, আধ ঘন্টা পেরিয়ে গেছে, আধ ঘন্টা, যদি 3:35 ধরি 4:05। দেখো, ভিতরে যেটা বললাম যে ভিতরে শুরু হয়ে গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ, এবং সেখানে তার সঙ্গে এখন কি কথাবার্তা চলছে আমরা চেষ্টা করব সেটা দর্শকদের কাছে তুলে ধরতে, যদি আমরা জানতে পারি সূত্র মারফত। তবে একটা বিষয় যেটা পুলিশের সূত্রেই জানা যাচ্ছে, দুটো বিষয় তার কাছে মূলত প্রথমেই আইনগতভাবে জানতে চাওয়া হবে। এক, তার সঙ্গে সেখানে কারা কারা হাজির ছিলেন সেদিন, এটা পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফোনটি থেকে তিনি সেদিনকে ফোনে হুমকি দিয়েছিলেন সেই ফোনটি বাজেয়াপ্ত করা। এই দুটো বিষয় পুলিশের মূল লক্ষ্য রয়েছে, কারণ সেই ফোন বাজেয়াপ্ত করে জানা যাবে ফোনটি আদৌ কার এবং সেই ফোন থেকে কটার সময় 27 তারিখে কখন ফোন করা হয়েছিল, সেই বিষয়টা লোকেশন অনুযায়ী জানা যাবে যে কোন জায়গা থেকে। সেটা কি তৃণমূলের জেলা পার্টি অফিস থেকে, নাকি অনুব্রত মণ্ডল তার নিচুপট্টির বাড়ি থেকে করেছিলেন, হুমকি দিয়েছিলেন, নাকি অন্য কোনো জায়গা থেকে। এই দুটো বিষয় আইনগতভাবে পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত কেসে তাদের যে কেস ডায়েরি, মানে যেটা আমরা কেস ডায়েরি বলি, সেখানে নথিভুক্ত করার জন্য। ফলে এই দুটো মূলত রয়েছে। আর কোন কোন বিষয় রয়েছে আমরা যদি জানতে পারি অবশ্যই আমরা দর্শক। তন্ময়, একটা বিষয় দেখো, আমরা সূত্র মারফত যে খবর পেয়েছি দর্শকদের দেখিয়েছি যে আইসির ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তুমিও যে কথা বলছিলে, যিনি অভিযোগ করেছেন সেই লিটন বাবু, তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোন থেকে তো সহজেই জানা যেতে পারে যে ওই দিন কোন নাম্বার থেকে তার কাছে ফোন এসেছিল। ওই নাম্বারটা সার্ভিস প্রোভাইডারের কাছে গেলে জানা যাবে যে ওই নাম্বারটা কার নামে রেজিস্টার হয়ে আছে, তাই না তন্ময়? কিন্তু এতগুলো দিক কিন্তু এখনো পর্যন্ত তদন্ত উঠে আসেনি, অন্তত আমরা যে খবর পেয়েছি। একেবারে এবার সেইটার নথি হিসেবে, সেইটার ডকুমেন্টস হিসেবে, সেইটার প্রমাণ হিসেবে এই ফোনটি অত্যন্ত জরুরি পুলিশের কাছে। ফলে এখন ফোন সিজ করা এবং সেই ফোনটাকে ফরেন্সিকে পাঠিয়ে পরীক্ষা করে সেদিন ফোন হয়েছিল কিনা, অনেকগুলো আইনগত বিষয় রয়েছে। ফোন সেট পাওয়া গেলেও যদি তার মাদারবোর্ড না থাকে তাহলে কিন্তু জানতে পারা যাবে না আদৌ এই ফোনটি থেকে ফোন হয়েছিল কিনা। ফলে অনেকগুলো আইনগত দিক রয়েছে, সেই সমস্তটাই পাওয়ার চেষ্টা করছে পুলিশ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে মুখোমুখি এসডিপিওর অফিসে অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ, ছাল ছাড়ানো বাঘ, আমরা যে নামে অভিহিত করি না কেন, আজকে লুকিয়ে এসে যেভাবে একটা সাধারণ গাড়িতে ঢুকে পড়লেন এবং ঢুকে পড়ে ভিতরে চলে গেলেন, তাতে সব মিলিয়ে বোঝা যায় কতটা চাপে আছেন অনুব্রত মণ্ডল। একদম শুভজিৎ, দেখো এতদিন যাতে হাজিরা না দিতে হয়, যেটা তিনি বরাবরই করে থাকেন কোনো ইস্যুতে হাজিরা এড়ানোর জন্য যা যা অজুহাত ব্যবহার করা প্রয়োজন সেই সমস্ত অজুহাতগুলো ব্যবহার করে এসেছে। কিন্তু হঠাৎ করে এই বেড রেস্টের শেষ দিনে, মানে 5ম দিনে কেন এসে হাজিরা দিলেন? স্বাভাবিকভাবে বিরোধীরা তারা তাদের মতো করে ব্যাখ্যা করতে শুরু করেছেন। কার অভয়বাণীতে এসডিপি অফিসে হাজিরা অনুব্রতর, কি বলছেন তারা বিরোধীরা, একবার শোনা যাক।
বাবা তুমি যাও এখন, না তোমাকে পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পুলিশ কেন অপেক্ষা করবে? যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসিকে বা সেই পুলিশ অফিসারকে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে, মানে এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিতে এইভাবে অপেক্ষা করতো? না কান ধরে তুলে নিয়ে আসতো, কলার ধরে তুলে নিয়ে আসতো, তার মা বোনকেও এই ধরনের কথা শুনতে হতো পুলিশের কাছ থেকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। এই প্রশাসনের কোনো মানে মেরুদণ্ড নেই, ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে। না না, এটা কোনো গুরুত্বপূর্ণ খবরই না। অনুব্রত মণ্ডল 7 দিন ধরে পুলিশকে ল্যাজে খেলিয়েছে, সরকারকে এবং মুখ্যমন্ত্রী সহ পুলিশ মন্ত্রীকে তার আশীর্বাদে নাস্তানাবুদ করেছে। পুলিশ মন্ত্রীর আশীর্বাদ তো, পুলিশ মন্ত্রীর আশীর্বাদ, সেই কারণেই নাস্তানাবুদ করেছে, ল্যাজে খেলিয়েছে, ক্রিমিনালের মতন করে চলেছে, এবং অপদার্থ পুলিশ তাকে কোমরে দড়ি বেঁধে ধরে আনতে পারেনি। পুলিশের কর্তাকে ওইরকম অসভ্য ভাষায় কথা বলার পর যখন পুলিশ কর্তারা যদি কেউ খবরটা প্রচার করে তার বিরুদ্ধেও যখন চোখ রাঙাচ্ছে, সেটা ফ্যাসিস্টিক মনোভাব পুলিশের, প্রশাসনের, তৃণমূলের। তার বাইরে আর কি? তৃণমূল দল তাকে বহিষ্কার করেনি, পুলিশ তাকে কোমরে দড়ি বেঁধে ধরে আনেনি। রাজ্যের মহিলারা ওর ভাষা শুনে আতঙ্কিত, এখনো পর্যন্ত তাকে গ্রেফতার কেন করা হয়নি। আমি দাবি করছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক, ওকে জেলের মধ্যে রাখা হোক। ও বাইরের থাকার প্রাণী নয়, ও বাইরে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। যে দীর্ঘদিন তিহার জেলে থেকে সংশোধন যে নিজেকে করতে পারলো না, তাকে জেলে থাকা দরকার। আমরা বিরোধীদের বক্তব্য শুনছিলাম, স্বাভাবিকভাবে তারা তাদের মতন করেই ব্যবহার করবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি আমরা কেন প্রত্যেকে নজর রেখেছিলাম যে আজকের দিনে অনুব্রত মণ্ডল কি পদক্ষেপ নেন। সবাইকে এড়িয়ে, মিডিয়াকে এড়িয়ে সাধারণ গাড়িতে করে ঢুকে পড়লেন এসডিপি অফিসে। এখন আধ ঘন্টা কেটে গিয়েছে, 30 মিনিটের বেশি সময় কেটে গিয়েছে, এবং ভিতরে কি হচ্ছে তার যখনই আপডেট আসবে আমরা অবশ্যই দর্শকদের সামনে তুলে ধরবো। তবে যে বিষয়টা সত্যিই ভীষণ উল্লেখযোগ্য, যে আইসি লিটন হালদারের ফোন সিজ করা হলো, কিন্তু যে ফোন থেকে ফোন গেল তার ফোন এখনো পর্যন্ত সিজ হয়েছে বলে আমরা অন্তত কোনো রকম খবর পাইনি। এবং সেদিন ওই ঘরে ঘরে কারা উপস্থিত ছিল, কারণ ওই অডিওতেই অনেকের নাম পাওয়া যাচ্ছে, সেই বিষয়গুলো ভালো করে দেখা হয়নি। তার উপর এই হাজিরা না দেওয়ার জন্য যে সমস্ত সার্টিফিকেট ব্যবহার করা হলো, সেই সার্টিফিকেটে যাদের যাদের সই পাওয়া গেল তাদের বিরুদ্ধেও কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা নেওয়া আমরা অন্তত নজরে পড়েনি। তাদের খোঁজ শুরু হয়েছে, তাদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু আজ অনুব্রত মণ্ডল তিনি যখন হাজিরা দিলেন, তারপর পুলিশ কি ব্যবস্থা নেয় সেদিকে আমরা নজর রেখেছি, কারণ টানা বেশ কয়েকদিন ধরে আমরা এই কভারেজ চালিয়ে যাচ্ছি। শুভজিৎ, তন্ময়ের কাছে আবারও যাবো। তন্ময়, অনেকটাই সময় পেরিয়ে গেল, তুমিও বলছিলে যখনই আমরা সূত্র মারফত যে খবর পাবো দর্শকদেরকে জানাবো, কিন্তু তন্ময় 5 দিনের আজকে শেষ দিন, হাজিরা দেওয়া ছাড়া অনুব্রত মণ্ডলের কাছে কি আর কোনো রাস্তা খোলা ছিল, নাকি সব রাস্তা বন্ধ হয়ে গেছিল বলে অনুব্রত মণ্ডল আজকে হাজিরা দিলেন? তন্ময়, দেখো, যেটা বলছিলাম সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের সামনে কিন্তু রাস্তা কমে এসেছিল। অর্থাৎ তাকে আরেকবার চিঠি দিতে হতো যে আমি ফিট অথবা আমি অসুস্থ, তাকে আরেকবার হচ্ছে যে পুলিশ চিঠি পাঠাতো যে আবার তুমি এসো এখানে। অর্থাৎ তাকে হাজিরাটা দিতে হতো, কারণ যে নোটিশ পুলিশ করেছে সেই নোটিশে পুলিশ তার সহযোগিতা চেয়েছে, যেহেতু এফআইআর রয়েছে। ফলে আমি তোমাকে এখন দেখাবো এই যে রাস্তাটা রয়েছে এই পাশে, আমি হেঁটে দেখাচ্ছি সেই জায়গাটা, এই রাস্তা দিয়েই কিন্তু বলা চলে এখান দিয়ে তিনি এসেছেন। এবং পাশেই তুমি দেখতে পাচ্ছ শান্তিনিকেতন থানা ঢোকার একটা ছোট গলি রাস্তা রয়েছে, সেই গলি রাস্তা দিয়েই শান্তিনিকেতন থানার ঢোকার যে মুখটা রয়েছে সেখান দিয়েই কিন্তু অনুব্রত মণ্ডল ঢুকেছেন এমনটা জানা যাচ্ছে। এবং একটি সাধারণ গাড়িতে তিনি এসেছিলেন। সব মিলিয়ে বলা চলে লুকিয়ে, আবারও বলছি যে তিনি হাজিরা দিলেন, একেবারে লুকিয়ে হাজিরা দিলেন এসডিপি অফিসে। সকাল থেকে বাড়ির সামনে, বাড়ির কোনো জায়গাতে তাকে দেখা যায়নি, এবং তারপর কোনোভাবে সাধারণ কোনো একটি গাড়িতে চেপে তিনি এখানে এসে ঢুকলেন, ঢুকে এসডিপি অফিসের ভিতরে চলে গেলেন। অর্থাৎ
তার সামনে কিন্তু আর কোনো রাস্তা ছিল না। যেটা আমরা সকালেও TV9 বাংলা দর্শকদের বলছিলাম যে এমন একটা পরিস্থিতি আইনগতভাবে যেখানে অনুব্রত মণ্ডলের সামনে দুটো রাস্তা খোলা, হয় তাকে জামিন নিতে হবে অথবা তাকে হাজিরা দিতে হবে। ফলে এই মুহূর্তে জামিন নেওয়াটা তার পক্ষে সহজসাধ্য নয়, কারণ বেশ কয়েকবার চেষ্টা করেও জেলা জজ কোর্ট যেখানে রয়েছে সেখানে আইনজীবীরা এইটাই পরামর্শ দিয়েছিলেন সবচেয়ে সেফ বা নিরাপদ হচ্ছে অনুব্রত মণ্ডলের জন্য সেটা হচ্ছে তাকে হাজিরা দেওয়া, কারণ জামিন যদি না পান পুলিশ তৎক্ষণাৎ তাকে গিয়ে অ্যারেস্ট করবে। ফলে এখানে অ্যারেস্ট ডিলে হতে পারে, জিজ্ঞাসাবাদ আরও তথ্য সংগ্রহ এই জায়গায় চলতে পারে। তাই তার কাছে কোনো রাস্তা না থাকায় তিনি কিন্তু 5 দিনের সময়সীমা শেষ হওয়ার পরই দ্রুত চলে এলেন এবং হাজিরা দিতে ঢুকে গেলেন এসডিপি অফিসে। 5 দিনের সময়সীমা যখন শেষ হওয়ার পথে মানে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে তখন অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন, কিন্তু তখনও পর্যন্ত তন্ময় পুলিশের তরফ থেকে তৃতীয় চিঠি কিন্তু ইস্যু করা হয়নি। এটাও কিন্তু একটা লক্ষণীয়। তন্ময়, পুলিশ অপেক্ষা করছিল, কারণ পুলিশের কাছে এটা দেখো একবারই আইনগতভাবে যে জায়গাটা পুলিশ অপেক্ষা করে দেখে যে তিনি 5 দিন বেড রেস্ট বলেছিলেন বা 5 দিন রেস্ট বলেছিলেন, সেটা শেষ হলে তিনি কি করেন সেটার জন্য একটা দিন ওয়েট করে পুলিশ আবার নোটিশ জারি করতে পারে। অর্থাৎ পুলিশ বলতে পারে যে আমরা অপেক্ষা করেছিলাম তার 5 দিনের বেড রেস্ট শেষ হয়ে গেলে তিনি আসবেন, এমনটাই আমাদের ধারণা ছিল, সেই তিনি আসেননি, তারপর আমরা নোটিশ করছি। কিন্তু এখন দেখা গেল সেই পুলিশ যে টাইমটা দিচ্ছিল সেই টাইমের মধ্যে কিন্তু অনুব্রত মণ্ডল এসে পৌঁছে গেলেন। আর লক্ষণীয় আজকে জেলাতে তাবর নেতারাও রয়েছেন, তৃণমূলের সাংসদ শতাব্দী রায় রয়েছেন, আমাদের আশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ফলে আজকে বীরভূমের যে নেতারা রয়েছেন, বীরভূমের সাংসদ, বীরভূমের বিধায়ক, তাদের বেশিরভাগ জনই কিন্তু আজকে বীরভূম জেলাতে হাজির রয়েছেন, কেউ সিউড়িতে কেউ বোলপুরে। আর সেই সময়ই বলা চলে খুব কাকতালীয় হোক বা যোগসূত্র থাকুক, অনুব্রত মণ্ডল এসে একেবারে হাজিরা দিলেন এসডিপি অফিসে। 154 ঘন্টা 15 মিনিট 154 ঘন্টা 15 মিনিট আমরা অনুব্রত মণ্ডলের খবরের দিকে নন স্টপ নজর রাখছি। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 4:15, অর্থাৎ শর্মিষ্ঠা প্রায় 40 মিনিট হয়ে গেল অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে ঢুকেছেন, এবং এই মুহূর্তে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তাকে পুলিশ আধিকারিকরা বেশ কিছু প্রশ্ন করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। এক্সাক্ট কি আরো কনফার্ম হলে দর্শকদের সামনে সেটা আমরা তুলে ধরবো। একদম, যারা 154 ঘন্টার কভারেজে প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরেছি, কোথা থেকে মেডিকেল সার্টিফিকেট পেলেন, হাজিরা না দেওয়ার জন্য কি করছেন, কি পন্থা অবলম্বন করছেন, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই ঘটনার, এই মামলার, এই তদন্তের সমস্ত দিক আমরা খতিয়ে দেখেছি। আর সবচেয়ে বড় ব্রেক করলাম, দিনের সবচেয়ে বড় ব্রেক করলাম আমরা 3:25-এ যখন বোলপুরে এসডিপিও অফিসে পৌঁছে গেলেন অনুব্রত মণ্ডল। কারণ তন্ময় যেরকমটা বলছিলেন যে হাজিরা না দেওয়ার সমস্ত পথই সে অবলম্বন করে নিয়েছে, কিন্তু কোথাও একটা পথ কমে আসছিল, কোথাও একটা চাপে পড়ে কার্যত বাধ্য হয়ে অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিলেন। এবং হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে কাকতালীয়ভাবে যেমনটা বলেছেন আমাদের সহকর্মী তন্ময়, যে বোলপুরের বা বীরভূমের যে সমস্ত সাংসদ বিধায়করা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আজ জেলায় রয়েছেন। হ্যাঁ, কাকতালীয়ভাবে হতে পারে এবং কোথাও একটা যোগসূত্রও থাকতে পারে, যোগসূত্র রয়েছে কিনা সেদিকেই আমরা নজর রাখছি। কারণ এই মুহূর্তে এসডিপিও অফিসের ভেতর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হয়, পুলিশ কি নরম হয় না পুলিশ গরম হয় না। কোথাও অনুব্রত মণ্ডল তিনি হাতে আরো বেশ কিছুক্ষণ সময় পেয়ে যান, বেশ কিছুদিন সময় পেয়ে যান তদন্তের স্বার্থে, সেদিকেই নজর রাখতে হচ্ছে। কারণ হাজিরা না দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না অনুব্রত মণ্ডলের হাতে। যদি কোনো উপায় থাকতো তাহলে সেই পথে যে তিনি অবলম্বন করতেন সেটা অন্তত অনুব্রত মণ্ডলের ট্র্যাক রেকর্ড বলছে। কারণ যখনই কোথাও কোনো মামলায়, যে কোনো মামলায়, সে যে কোনো মামলা হতে পারে, সে সিবিআই এর কাছে হতে পারে, সে পুলিশের কাছে হতে পারে, যখনই হাজিরা দেওয়ার প্রসঙ্গ এসেছে তখন কিন্তু কোনো না কোনো কারণ দেখে, আর বিশেষ করে শারীরিক কারণ দেখিয়ে, যেটা একেবারে চেনা পদ্ধতি, তার শারীরিক কারণ দেখিয়ে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সে হাজিরা এড়িয়ে গিয়েছে। এবারেও সেইটাই হয়েছিল। কিন্তু ওই যে প্রেসক্রিপশনে যা লেখা ছিল, মেডিকেল সার্টিফিকেটে যা লেখা ছিল 5 দিনের বেড রেস্ট, সেই বেড রেস্টের তো আজই শেষ দিন, তাই হাজিরা তাকে দিতেই হতো। সেই পথ মানে হাজিরা না দেওয়ার পথ খোলা নেই বলে কার্যত তিনি বাধ্য হয়েই কি হাজিরা দিলেন, সেই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আর স্বাভাবিকভাবে বিরোধীরা তারা তাদের মতন করে বিষয়টিকে অস্ত্র করেছেন। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বলছেন শোনা যাক। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না তোমাকে পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পুলিশ কেন অপেক্ষা করবে? যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসিকে বা সেই পুলিশ অফিসারকে
তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে, মানে এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিত? এইভাবে অপেক্ষা করতো না? কান ধরে তুলে নিয়ে আসতো, কলার ধরে তুলে নিয়ে আসতো, তার মা বোনকেও এই ধরনের কথা শুনতে হতো পুলিশের কাছ থেকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। এই প্রশাসনের কোনো মানে মেরুদণ্ড নেই, ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH